শুরুতে আপনাদের সামনে কথা বলতে এসেছি সংকটে সেনাবাহিনী কি ভরসা, এই প্রসঙ্গটি নিয়ে কিংবা এই শিরোনামটি নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। শিরোনামটি বলি, প্রসঙ্গটি বলি, এটিও বাংলাদেশের একটি গণমাধ্যমের আজকের কালের কণ্ঠ থেকে আমার ধার করা। আজকের কালের কণ্ঠ তাদের প্রিন্ট সংস্করণে আজকে প্রথম পাতায় নিচের দিকে কোনায় একটি সংবাদ করেছে যে সংকটে সেনাবাহিনী ভরসা। আসলেই কি সংকটে সেনাবাহিনী ভরসা? তাদের এই প্রতিবেদনটি করবার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে বিশেষ করে এনসিপি নেতারা যে কুৎসা রটনা রটিয়েছে, এরপরেও গতকালকে গোপালগঞ্জ পরিস্থিতিতে আপনারা জানেন যে সেনাবাহিনী এনসিপি নেতাদের যান বাঁচিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত কালের কণ্ঠ এই প্রতিবেদনটি করেছে। আমি বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে আসলে প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস করতে বলেছি। কমপক্ষে আমার এই ইউটিউব চ্যানেলে 50টির মতো ভিডিও হবে যে সেনাবাহিনী নিয়ে আমি প্রশংসা করেছি যে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি কেন বলেছি? আমি এই কারণেই বলেছি যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আর আস্ত রাখেনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। একমাত্র আস্থার জায়গা, ভরসার জায়গায় ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী ব্যারাকের বাইরে এসে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখে আমি প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস রাখতে বলেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছে তা সেনাবাহিনী দ্বারা, তা সত্যিকার অর্থে আমি আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায়, আমি নিজেও আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় রাখতে পারছি না। আমি যদি এর আগে আস্থা রাখতে বলি, বিশ্বাস রাখতে বলি, আমি দুঃখিত যে সেনাবাহিনী আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচাবে, কিন্তু আসলে বাঁচাবে কিনা সে ব্যাপারে আমিও সন্দিহান। সেনাবাহিনী আজকে নিজেই নিজেকে, আমরা প্রশংসা করছি, আমি আজও আস্থা বিশ্বাস রাখতে চাই, কিন্তু আস্থা বিশ্বাস রাখবার মতো পরিস্থিতি বা পরিচয় ঘটানো যে আপনাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটায় চূড়ান্ত পেরেক মেরেছেন গতকালকে গোপালগঞ্জের ঘটনায়। গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে আহত করা হয়েছে, গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে নিহত করা হয়েছে। সেই জায়গায় আমি সেনাবাহিনীর প্রতিও আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় আসতে পারছি না। কিন্তু এখনো সময় আছে সেনাবাহিনী আস্থা বিশ্বাসের জায়গাটা কিন্তু ফেরাতে পারে। আমাদের সর্বশেষ প্রতিষ্ঠান সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি বিতর্কিত হয়ে যায়, সেনাবাহিনী যদি কলঙ্কিত হয়ে যায়, এনসিপির নেতারাই বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। কালের কণ্ঠের এই প্রতিবেদনে সেগুলো উঠে এসেছে, আমি সেই আলাপগুলোতে পরে আসছি। কিন্তু আমরা বরাবর সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখেছি। এখন সেনাবাহিনী গতকালকে যা ঘটিয়েছে সেটি আস্থা এবং বিশ্বাস রাখবার মতো নয়। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে সেনাবাহিনীর কেন এত প্রশংসা করছি। কারণ আমি প্রশংসা করছি আমার নিয়ম অনুযায়ী, আমার দেশের গৌরবের প্রতিষ্ঠান অনুযায়ী, আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে সেনাবাহিনীর অবদানের কথা, পেছনের কথা চিন্তা করে আমি প্রশংসা করছি এবং শেষ আলোটা সেনাবাহিনীর মাধ্যমেই জ্বালাতে চাই। এখন পর্যন্ত আমি এখনো বলছি, আমার এখন আর ভরসা নেই, আস্থা নেই, কিন্তু তারপরেও বলছি সেনাবাহিনী প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে যে তারা সংকটে তারাই ভরসা। গতকালকে সংকটে সেনাবাহিনী ভরসা যে ভূমিকাটা পালন করলো, এই যে কালের কণ্ঠের সংবাদে যেটি বলা হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনায় আবারও প্রমাণ হলো সংকটে সেনাবাহিনী ভরসা। গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন। প্রথমে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন, সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদে গোপালগঞ্জ ছাড়ার ব্যবস্থা করে। অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেছে। সংকটে সহায়তার জন্য সেনাবাহিনীর এই ভূমিকার উদাহরণ অনেক।
গত বছর 25 আগস্ট প্রায় 10,000 আনসার সদস্য নিজেদের দাবি আদায়ে সচিবালয়ে ঘেরাও করে। সেখানে হাসনাত আব্দুল্লাহ সহ 50 জন শিক্ষার্থী আন্দোলনরত আনসার সদস্যদের হামলার শিকার হন। সে সময় সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে যায়। সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএসে ভর্তির ব্যবস্থা করে। সেদিনের সেই চরম উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে 6 জন সেনা সদস্য আহত হন। তাদের একজনের অবস্থা ছিল গুরুতর, কিন্তু বিশেষ মহল সেনাবাহিনীর প্রশংসার বদলে প্রশ্নবিদ্ধ করতেই তৎপর এই হাসনাত আব্দুল্লাহ, যে হাসনাত আব্দুল্লাহকে গত বছর 5 আগস্ট পরবর্তী সময়েও সেনাবাহিনী বারবার প্রাণ বাঁচিয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী সেনা প্রধানকে বিতর্কিত করতে কিন্তু ছাড়েনি, বিতর্কিত করবার প্রয়াস নিয়েছে। 1.5 মাস আগেও এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর অবস্থান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। রংপুরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি লেখেন, পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ গত মার্চে নিজের ফেসবুকে সেনা প্রধানকে ইঙ্গিত করে বিভ্রান্তিকর মন্তব্য করেন। বিষয়টি তার নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দেয়। হাসনাত আব্দুল্লাহর পোস্টের কাছাকাছি সময়ে সেই ফেব্রুয়ারি মাসেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেনা প্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তবে সেনাবাহিনী এসব বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ একটা জিনিস খেয়াল করুন যে হাসনাত বলুন, সার্জিস বলুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলুন, বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে কটূক্তি করেছে। এমনকি তাদের যারা পৃষ্ঠপোষকতা করে বিদেশ থেকে, পিনাকি ভট্টাচার্যের কথা যদি বলি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সবসময় অপসারণ চায়। কিংবা ধানমন্ডি 32 যখন ভাঙ্গা হলো, তখন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, ধানমন্ডি 32 ভাঙ্গা হলো। সেই সময় বিদেশ থেকে পিনাকি ইলিয়াসের কণ্ঠে উচ্চারিত হয়েছে যে 32-এর পাশে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর উপরে বুলডোজার তুলিয়ে দাও। অথচ যারা এগুলো করছে, যারা কটূক্তি করছে সেনাবাহিনীকে নিয়ে, তাদেরকে সেনাবাহিনী বারবার রক্ষা করতে এগিয়ে এসেছে। কালের কণ্ঠের যে শিরোনাম, যে সংকটে সেনাবাহিনী ভরসা, এটি সেনাবাহিনী বারবার প্রমাণ করেছে। অর্থাৎ যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছে, তাদের সংকটে, তাদের বিপদে বারবার সেনাবাহিনী তাদেরকে বাঁচাতে এসছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনগণ কি শুধুমাত্র তারা সংখ্যায় কতটা? আজকে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীর পক্ষে বা বৃহৎ জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এই যে দেশব্যাপী যে মব হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটসে নিয়ে রাস্তায় আছে, বাইরে আছে, ব্যারাকের বাইরে আছে। হ্যাঁ, অনেক কথা বলবেন, সেনাপ্রধানও বলেছেন যে আমরা সীমিত জনবল, আমরা মাত্র 30,000 জনবল রোস্টার ডিউটি করে আমরা দায়িত্ব পালন করি। কিন্তু আপনারা তো মাঠে আছেন, আপনারা তো আপামর জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠছেন না। এতে করে আপনারা দেশে বিদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। আজকে দেশে যা কিছু ঘটছে এর দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাচ্ছে। আমি খানিক আগে বলছিলাম যে সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে। কারা আক্রমণ করছে? যারা আজকে ক্ষমতায় আছে তারাই আক্রমণ করছে। সেনাপ্রধান নিজেও সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়ে গত 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবসে বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। তিনি আরো বলেছিলেন, আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। নেভি, এয়ারফোর্স, উই অল, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন।
আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দিন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। আজকে সেনাবাহিনীর যে সমালোচনা করছি, আজকে সারা বাংলাদেশ ব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। আপনি সেনাপ্রধান, আপনি সেনাবাহিনী, এই সমালোচনাগুলো গ্রহণ করুন। সারা বাংলাদেশের জনগণের পালস বোঝবার চেষ্টা করুন। অন্ততপক্ষে কোনো একটা বিশেষ পক্ষের হয়ে কাজ করবেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করবার অপচেষ্টা কারা করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে কারা সরিয়ে দিতে চায় আপনি জানেন। আপনি সেই অনুযায়ী আপনি বলেছেন যে উপদেশ দিন, পরামর্শ দিন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে পরামর্শ দিতে চাই যে সেনাবাহিনী বাংলাদেশের সব মানুষের হয়ে উঠবে। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একদম ক্রিয়েট ঘটনা। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো সেখানে এটিকে রক্ষা করবার কিংবা যারা উস্কানিদাতা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ। সেনাবাহিনীকে যেভাবে উস্কানি দিয়েছে বিভিন্ন সময়, গোপালগঞ্জবাসীকে উস্কানি দিয়েছে। সেই উস্কানিদাতাদের সেনাবাহিনী বেঁচে এনেছে। সেনাবাহিনী হয়তো এনসিপি নেতাদের বাঁচিয়ে এনেছে, কিন্তু গোপালগঞ্জে কত মানুষ হত্যার শিকার হয়েছে তার জবাব কে দেবে? আজকে সেনাবাহিনী শুধু বাংলাদেশে না, আজকে বিশ্বব্যাপী কাঠগড়ায়। আজকে এই জন্যই বলবো যে সেনাবাহিনী সংকটে কি ভরসা? সেনাবাহিনী কি আসলে সব মানুষের সংকটের ভরসা হয়ে উঠছে না। আমরা চাইবো আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এখনো প্রত্যাশা জাগিয়ে রাখবো। আমি সেনাবাহিনীর প্রশংসা করলে আমাকেও অনেক মানুষ বিরূপ মন্তব্য করেন। আমি এতদিনও প্রশংসা করে আসছি, এখনো প্রশংসা করতে চাই। প্রশংসার জায়গায় আসুন। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখান থেকে ঘুরে দাঁড়ান, সেখান থেকে নিজেদেরকে পুনরুদ্ধার করুন। কোনো একটি বিশেষ পক্ষের হয়ে উঠবেন না, সব মানুষের, সব ভয়েসের পক্ষে হয়ে উঠুন। আমরা সাধারণ মানুষ সেটি প্রত্যাশা করি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ত্রাতার ভূমিকায় নেমে আসেন যে তার পুত্র সম হাসনাত, সার্জিস, এমনকি আসিফ মাহমুদ এই মে মাসের শেষেও বলেছেন এরা না হয় তাকে রয়ের দালাল বলে, এরা না হয় তিনি বাংলাদেশের সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তাকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে, তারা না হয় ভাবে ওয়াকার না হাসনাতই বেশি যোগ্য, কিন্তু তিনি বাবা হয়ে তো তাদেরকে রক্ষা না করে পারেন না। কাজেই সেনাবাহিনী গুলি ছোড়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামদেরকে ঢাকা শহরে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের বীর তরুণ নেতাদের একজন হাসনাত আবদুল্লাহ সেই মার্চ মাসেই সেনাপ্রধানকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে অভিহিত করে রাজপথে ওয়াকার না হাসনাত স্লোগান তোলার পর গোপালগঞ্জ থেকে সেনা প্রহরায় সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতরে ঘাড় গুজে ঢুকে কোনো মতের জায়গা করে নিয়ে দলীয় নেতাকর্মী সহ ঢাকার পথে পালিয়ে এসেছেন সেই ভিডিও এখন প্রকাশ পেয়ে গেছে। শুধু হাসনাত আবদুল্লাহ নয়, মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তো বরাবরই বলে আসছেন যে উত্তরপাড়া ভারতের নীল নকশা বাস্তবায়ন করে এবং বাংলাদেশে নাকি খাল কেটে কুমির আনার ব্যবস্থা করছে ভারতের নীল নকশা বাস্তবায়ন করতে, এবং ওয়াকারুজ্জামানকে সরাসরি তারা ভারতের দালাল হিসেবে অভিহিত করে। সেই ওয়াকারুজ্জামান আর তার বাহিনী শেষ পর্যন্ত দুর্দান্ত সার্ভিস দিয়েছে গোপালগঞ্জে হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। ওয়াকারুজ্জামান আর সেনাবাহিনীর এমন সার্ভিস না পেলে শেষ পর্যন্ত সার্জিস আলমেরা জানটা নিয়ে, প্রাণটা নিয়ে, ইজ্জতটা নিয়ে গোপালগঞ্জ থেকে বেরিয়ে আসতে পারতেন কিনা সন্দেহ। কারণ তাদের ভীষণ বড় অভিযোগ হচ্ছে এই সেনাবাহিনী পুলিশ তাদের বলেছিল সব রেডি আছে। নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন যে তারা পুলিশ সেনাবাহিনীর তরফে জেনেছিল সব রেডি আছে, কিন্তু তারা শহরে গিয়ে দেখে সমাবেশ করার পর তাদের এমন ধাওয়া খেতে হলো যে ধাওয়া শুরু হওয়া মাত্র পুলিশ পালিয়ে গেল। এখন দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে রাগে কাঁপতে কাঁপতে এনসিপির নেতাকর্মীরা বলছেন যে পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে, এরা দোসর, এরা ইচ্ছা করে পালিয়ে গেছে, এরা আমাদের রক্ষা করতে পারেনি।
কিন্তু তখন সেনা কর্মকর্তাদেরকে দেখা গেল দারুণ অ্যাকশনে, তারা আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া দিচ্ছে, গুলি ছুটছে এপিসি থেকে, সাজোয়া যান থেকে, এমন ঘটনা রীতিমতো বাংলাদেশের সংবাদ মাধ্যমে লাইভ হয়েছে। এবং তারা রক্ষা করতে, এনসিপির নেতা কর্মীদেরকে রক্ষা করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সারা গোপালগঞ্জ জুড়ে ব্যাপক অ্যাকশন চালিয়েছে। এখন এনসিপির নেতৃবৃন্দকে তো আর পাল্টা প্রশ্ন করা যাচ্ছে না যে এই কদিন আগেও পটিয়ায়, খুলনায় আপনারা থানা ঘেরাও করে রাখলেন, থানা নাকি মাটির সাথে মিশিয়ে দেবেন বললেন, সেই 2024-এর জুলাই থেকে পুলিশ পিটিয়ে মারছেন, পুলিশের গায়ে আগুন দিচ্ছেন, পুলিশ ঝুলিয়ে রাখছেন। পুলিশের সেই সাহস বা সাধ্য কই যে কোনো রকম ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হবে, যেই ধাওয়া পাল্টা ধাওয়ার সামনে আপনাদের বীর নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা বুক চিতিয়ে দাঁড়াবেন না, বা তাদের এই পরিমাণ নেতাকর্মী থাকবেন না যে তারা উল্টো ধাওয়া দেবেন, তারা পালাবেন, কিন্তু পুলিশ কিনা তার জান এবং জীবন বাজি রেখে আবার আপনাদেরকে প্রহরা দিতে যাবেন। তিনি মানে পুলিশ তো মার খাবে, পুড়ে মরবে, জখম হয়ে মরবে দুতরফেই। পুলিশ কি করে আপনাদেরকে নিরাপত্তা দেবে, আপনাদের মতো বীরদের? এই প্রশ্ন করার সামর্থ্য নাই। কিন্তু শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদেরকে রক্ষা করেছেন ওয়াকারুজ্জামান। কারণ আপনাদের মনে থাকবে মার্চে যখন ওয়াকারুজ্জামানকে তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন এবং সেই অনুরোধ করতে তিনি হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমন খবর যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ফাঁস করে দিলেন, তখন কিন্তু সেনা সদর দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল ওয়াকারুজ্জামান ছেলের মতো দেখেন হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে। কাজেই ওয়াকারুজ্জামান বাপের কাজ করেছেন। ওয়াকারুজ্জামান তার বীর ছেলেরা বীরত্ব দেখাতে গিয়েছিল গোপালগঞ্জে, সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙার কর্মসূচি প্রতিহত করতে গাছের ব্যারিকেড দিয়েছে, দেশীয় লাঠিসোঁটা নিয়ে রাজপথে ছিল এবং 200-300 মানুষ একসাথে হয়ে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীদের, আর তাদের পালিয়ে বাঁচতে হয়েছে। কিন্তু পালিয়ে বাঁচার পর আবার তাদের ঢাকায় ফেরার কোনো উপায় ছিল না, কারণ সাধারণ গাড়িতে যদি তারা ঢাকায় ফিরতে যেতেন তাহলে পথে পথে এই আওয়ামী লীগ সমর্থকরা নাকি প্রতিরোধ গড়ে তুলেছিল, কাজেই তারা নিরাপদে ফিরতে পারতেন না। আর তাদেরকে তুলে আনার জন্যে হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার ভাড়া দিতে নাকি কোনো হেলিকপ্টার ব্যবসায়ী রাজি হচ্ছিলেন না। তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ত্রাতার ভূমিকায় নেমে আসেন যে তার পুত্র সম হাসনাত, সার্জিস, এমনকি আসিফ মাহমুদ এই মে মাসের শেষেও বলেছেন এরা না হয় তাকে রয়ের দালাল বলে, এরা না হয় তিনি বাংলাদেশের সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তাকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে, তারা না হয় ভাবে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাতই বেশি যোগ্য, কিন্তু তিনি বাবা হয়ে তো তাদেরকে রক্ষা না করে পারেন না। কাজেই সেনাবাহিনী গুলি ছোড়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামদেরকে ঢাকা শহরে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী গুলি ছোড়ে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে। তার মানে আমরা যে এই ওয়াকারুজ্জামানের বাহিনীর কাছ থেকে শুনেছিলাম সেই 3রা আগস্ট মাসের 3 তারিখ 2024 সালে যে সেনাবাহিনী নাকি ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের জনগণের ওপর কিছুতেই গুলি চালাতে পারে না, তার মানে সেই সিদ্ধান্ত তাদের ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়। কিন্তু আন্দোলন যদি হয় হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম বিরোধী, তাহলে সেনাবাহিনী নিশ্চিতভাবেই জনগণের বুকে গুলি চালাতে পারে, কারণ সেনাবাহিনী মনে করে, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী মনে করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম তার পুত্রবৎ এই বীর সন্তানদের রক্ষা করাই তার এবং তার বাহিনীর মূল কাজ। মানে এমন বয়ান বা এমন বাস্তবতা বুঝে নিতে তো কোনো অসুবিধাই থাকার কথা না। পত্রপত্রিকাগুলো ঘেটে দেখলে দেখবেন অন্তত 10 জন গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পত্রপত্রিকার এখন যে অবস্থা তাতে তো বুঝতেই পারেন যে সঠিক মৃত্যুর সংখ্যা, হতাহতের সংখ্যা জানবার
উপায় নাই এই মুহূর্তে। কিন্তু গুলি পুলিশ ছুড়লো না, কারণ আমরা তো শুনেছি পুলিশকে নাকি বলে রাখা হয়েছে যে পুলিশ গুলি করতে পারবে না গত আগস্টের পর থেকে। তার মানে গুলিগুলো ছুড়েছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী কোন পরিস্থিতিতে কি অবস্থায় বাংলাদেশের জনগণের বুকে গুলি চালালো, কেন, কার নির্দেশনায়, এই উত্তর কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দিতে হবে না? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনীর অবস্থা এমন ঘোরতর যে 2025-এর 5ই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙতে শুরু করলো এই হাসনাত আবদুল্লাদের মতো বীর তরুণেরা, তখন সেনাবাহিনীর একটা প্লাটুন গেল এবং জনগণের ভুয়া ভুয়া স্লোগানে তারা নাকি লেজ গুটিয়ে পালিয়ে এলো। তাদের আর কিচ্ছু করার থাকলো না। এরপরে 3 রাত 2 দিন ধরে ওই ভাঙাভাঙির উৎসবে সারা বাংলাদেশে কোনো মববাজি, কোনো লুটতরাজ, কোনো খুন নিয়ন্ত্রণে, নিরসনে, দমনে তারা কোনো ভূমিকা রাখতে পেরেছে গত 11 মাসে, এর প্রমাণ আমাদের কাছে নাই। তাহলে এই সেনাবাহিনীকে যদি জনগণ প্রতিহত করা শুরু করে, তখন ওয়াকারুজ্জামান সত্যি কি তার সকল বাহিনীর সদস্যদেরকে এপিসির ভেতর ঢুকিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবেন তার ব্যারাকে? মানে আমি বুঝতে চাই, সেনাবাহিনী যে সরাসরিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো গোপালগঞ্জে, এই গুরুতর সিদ্ধান্তটা কখন কে নিল? কারণ এই সেনাবাহিনী তো 3রা আগস্ট 2024-এ ঘোষণা করেছিল যে তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়াবে না। তাহলে কোন জনগণের পক্ষে তারা আছে, কোন জনগণের পক্ষে তারা নাই? গোপালগঞ্জে যদি এনসিপি বঙ্গবন্ধুর কবর ভাঙা শুরু করত, নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় সেই কবর ভাঙায় কোনো বাধা দিত না বাংলাদেশের সেনাবাহিনী, কারণ যেমনটা তারা 32 নম্বরের বাড়ি ভাঙায় দেয়নি বা সারা বাংলাদেশের কোথাও কোনো ভাঙচুর লুটপাট বন্ধে দেয়নি। তার মানে সেনাবাহিনীর এখন একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের জানমাল নিরাপত্তা রক্ষা। আমি তো অনেক মাস আগে বলেছি যে সেনাপ্রধানের উচিত সার্জিস আলম, হাসনাত আবদুল্লার মতো নেতৃবৃন্দকে সরাসরি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া। সেনাপ্রধান যদি অন্য কারো উপর ভরসা না রাখতে পারেন, তিনি নিজে এই বিষয়টি দেখতে পারেন যে কি করে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির, এখন আমি জানি না, মানে শুধু যদি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমকে দিতে না চান, 8, 10, 12 জন নেতাই তো আছেন। এই 8, 10, 12 জন নেতাকে দরকার হলে সেনাপ্রধান নিজে ব্যক্তিগতভাবে নিরাপত্তা প্রদান করুন। কিন্তু তিনি এদের বিরুদ্ধে, মানে তারা রাজনীতি করতে নেমেছেন, কিন্তু এই রাজনৈতিক নেতাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে তাদেরকে বাধা সৃষ্টি করতে গেলে, তাদের মববাজির বিরুদ্ধে দাঁড়াতে গেলে আপনার সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে, এই অন্যায় আপনি কোন ভিত্তিতে হতে দিচ্ছেন? এই অন্যায় আপনি কি মনে করেন না জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আপনার সদস্যদের পাঠাতে কোনো সমস্যা তৈরি করবে? মানে ভলকার তুর্ক সাহেব, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, তিনি নাকি আপনাদেরকে জুলাই মাসের শেষেই জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের জনগণের বুকে গুলি চালালে আপনাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নেওয়া হবে না। এই গল্প আমার নয় বা আমার অনুমান নয়, ভলকার তুর্ক সাহেব নিজে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন যে তিনি বিরাট কৃতিত্বের দাবিদার বাংলাদেশে হাসিনা সরকারকে নামিয়ে দিতে, কারণ তিনি সেনাবাহিনীকে জনগণের ওপর গুলি চালাতে নিষেধ করেছিলেন বলে এই হাসিনা সরকারের শেষ পর্যন্ত পতন হয়েছে। তো ভলকার তুর্ক সাহেব আপনাদেরকে বলেছেন যে শেখ হাসিনার পতন যারা ঘটিয়েছে সেই রাজনৈতিক পক্ষ যখন রাজপথে থাকবে, তারা যা ইচ্ছা তাই করুক, সেটা সমর্থনে সেই কাজটি যাতে তারা ভালো মতো করতে পারে, তাদের ভাঙাভাঙি, লুটপাট, খুন খারাপি, পুলিশ মারা, পুলিশ পেটানো, থানা গুড়িয়ে দেওয়া, সেসব কাজ যাতে তারা একদম নিরবচ্ছিন্নভাবে শান্তিমতো করতে পারে, সেটা নিশ্চিত করা যেমন ওয়াকার সাহেব আপনার বাহিনীর দায়িত্ব, তেমনি তাদের ওই যাচ্ছে তাই কাজকর্ম প্রতিরোধে যদি জনগণের কোনো অংশ গিয়ে দাঁড়ানোর সাহস করে, সাথে সাথে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সেই জনগণের বুকে গুলি চালানো কর্তব্য। এটা কি ভলকার তুর্ক সাহেবের প্রেসক্রিপশন? কার প্রেসক্রিপশনে না হলে এমন কাজ হলো? গোপালগঞ্জে নিহত এই 10 জন নাকি আরো বেশি, এই নিহত 10 জনের মৃত্যু কিভাবে হলো, এর বিচার, এর জবাব কে দেবেন? ওয়াকারুজ্জামান আপনি দেবেন? বাংলাদেশ সেনাবাহিনী দেবে? বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে জনবিক্ষোভ থামাতে
এক বেলায় 10 জনের বেশি মানুষকে হতাহত করে হাসপাতালে পাঠিয়ে দিল এবং তারপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেই সেনাবাহিনীর যাওয়া জায়েজ থাকবে? ভলকার তুর্ক সাহেবের সমীকরণ তো সে কথা বলে না। মানে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং ওয়াকারুজ্জামান সাহেবকে আসলে ঠিক করতে হবে যে তিনি জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেন, নাকি তিনি আসলে একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে ক্ষমতায় আনতে কাজ করেছেন 2024-এর জুলাই আগস্টে, এবং এখন পর্যন্ত তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে, তাদের ক্ষমতা দৃঢ় করতে, তাদের দ্বারা সৃষ্ট ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম করে রাখতে তাদের শক্তি হিসেবে কাজ করবেন।